কিন্তু ইতিশান ও অহনা কেউ এত দেরি করে ঘুম থেকে ওঠার মানুষ নয়। তবে যেহেতু দুজন একসঙ্গে, তাই আর তারা ব্যাপারটাকে কেউ তেমন খাটালো না। ব্রেকফাস্ট সেরে যে যার কাজে বেরিয়ে পড়লো, ব্যস্ত হয়ে পড়লো। ইতিশানের উপর হাত পা উঠিয়ে দিয়ে বেঘরে ঘুমোচ্ছে অহনা। ইতিশানের ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু সে নড়েনি যদি অহনার ঘুম ভেঙে যায়। এ কারণেই চুপটি মোড়ে শুয়ে সে তাকিয়ে আছে অহনার শুভ্র মুখশ্রীর দিকে। অহনা তাকে বাম পাশ থেকে জড়িয়ে রেখেছে। তার বাম হাত অহনার দখলে, তবে ডান হাত মুক্ত। সন্তর্পণে ডান হাত উঠিয়ে বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে নেয়। হোয়াটসঅ্যাপে ঢুকে আহানকে মেসেজ পাঠিয়ে জানালো সে জরুরি ভিত্তিতে দেখা করতে চায় তার সাথে। আহানের সাথে ইতিশানের কখনো একে অপরের ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া তেমন কোনো কথা হয়নি আজ পর্যন্ত। আজ হঠাৎ এভাবে দেখা করতে বলে, তাও আবার ইতিশানের পার্টি অফিসে। কিঞ্চিত অবাক হলো আহান। তার অবাকের মাত্রা বাড়িয়ে দিতে ঠিক সেই মুহূর্তে সাফওয়ান ফোন করে তাকে। সে ফোন রিসিভ করতেই শুনতে পেল সাফওয়ানের উদ্বিগ্ন কণ্ঠ। আমি এখনই এই মুহূর্তে দেখা করতে চাই তোমার সাথে। হকচকিয়ে গেল আহান। কেন দেখা করতে চাই সেটা দেখা করেই সামনাসামনি বলবো। মেসেজ করে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, সেখানে চলে আসো রাইট নাও। বলে ফোন কেটে দিল সাফওয়ান। দাঁতে দাঁত চেপে আশ্চর্য হয়ে বসে রইল আহান। এই দুই ভাই তাকে পাই এই দুই ভাই তাকে পেয়েছেটা কি? বড়জন বলছে সন্ধ্যায় দেখা করতে, ছোটজন বলছে এখন এই মুহূর্তে দেখা করতে। বড়জন তো তাও সন্ধ্যা অবধি সময় দিয়েছে, ছোটজন তো তাও দিল না। তার সঙ্গে নাকি এক্ষুনি দেখা করতে হবে। আপন মনে বিড়বিড় করে আহান বলে। কফি শপের কোনায় এক টেবিলে একে অপরের মুখোমুখি বসে আছে সাফওয়ান ও আহান। সমগ্র কফি শপে তারা দুজন ব্যতীত আর কেউ নেই। বেলা দুপুর 12টায় এমনিতেই মানুষজনের ভিড় থাকে না বললেই হয়। তবু কয়েক ঘন্টার জন্য পুরো কফি শপটাই বুক করেছে সাফওয়ান, যাতে একান্ত সে আহানও নিজেদের কথোপকথন সেরে নিতে পারে। কফি শপের বাইরেই দাঁড়িয়ে আছে সৈয়দ। সাফওয়ানের মুখশ্রীতে চিন্তার ছাপ, আর আহানের মুখশ্রীতে কৌতূহল। চোখ মুখ কুঁচকে আহান বলল। হু ইজ আয়াজ খন্দকার? শক্ত কণ্ঠে করা সাফওয়ানের প্রশ্নে কুঁচকে যাওয়া ভ্রু শিথিল হয়ে এলো আহানের। কিয়ৎক্ষণ চুপ থেকে সাফওয়ানের প্রশ্নের উত্তর দিল সে। বংশগত শত্রুতা। সাফওয়ান বলল। এমন কিছু ভেবেছিলাম আমি। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই এই আয়াজের সাথে অহনার ব্যতীত আরও কোনো যোগসূত্র আছে তোমাদের। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? আহানের চোখ মুখ শক্ত হয়ে এসেছে, মুখশ্রীতে রাগের আভাস যা চোখ এড়ালো না সাফওয়ানের। দীর্ঘশ্বাস ফেলে গতকালের সকল ঘটনা একে একে আহানকে বলল সে। প্রথম দিকে আহানের চোখে মুখে রাগের আভাস থাকলেও শেষের আওয়াজের করা টেক্সের কথা শুনে বিস্ময়ে ভর করলো তার চোখে মুখে। বিস্মিত কণ্ঠে সে প্রশ্ন করে। খুন? হোয়াট? আকস্মিক আহানের হাত চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে সাফওয়ান বলে। তোমার কি মনে হয় ওই ছেলেটা মারা গেছে? আমার তো মনে হয় না। যদি মারা যেত তাহলে এতদিন ওর লাশ অবশ্যই পাওয়া যেত। আবার এমনও হতে পারে যে আয়াজ আর ওর দলবলরাই ছেলেটার লাশ নিজের সঙ্গে করে নিয়ে গেছে। আবার এমনও হতে পারে যে ছেলেটা মারাই যায়নি। আহান শীতল স্বরে বলে। অনেক কিছুই হতে পারে, তবে ওই ছেলেটা বেঁচে আছে এবং আমার কাছে বন্দি রয়েছে। আহানের শীতল স্বরে বলা কথায় চমকে উঠল সাফওয়ান। বলল। মানে? আর ওই ছেলেটার কথা রাখো তো। তোমার না আওয়াজের সাথে শত্রুতার কাহিনী জানার বড্ড শখ? তবে চলে আজ শোনাই তোমাকে। হতবাক হতভম্ব হয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে রইল আহান। কি বলল, কি করবে, কিছুই তো বুঝতে উঠতে পারছে না সে। সে কেবল আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আহানের দিকে। চেয়ারে শরীর হেলিয়ে দিয়ে ঊর্ধ্বে তাকিয়ে থেকে আহান বলা শুরু করলো। আমার বাবা ও তোমার বড় বাবা দুজনেই কৈশোরকালের বন্ধু, জানো নিশ্চয়। তবে তাদের দুজনের আরও একজন বন্ধু ছিলেন। তাদের দুজনের বললে ভুল হবে। কেবল আমার বাবা আক্তাব চৌধুরী আরও একজন বন্ধু ছিলেন, আলহাজাব খন্দকার। তোমার বড় বাবা ইস্তিয়াক মির্জার তীব্র অনীহা প্রকাশ করেছিল আলহাজাব খন্দকারের সাথে আমার বাবার বন্ধুত্ব করার। কারণ আলহাজাব খন্দকারের বাবা ও আমার দাদা একে অপরের রাজনৈতিক শত্রু ছিলেন। আমার দাদা ছিলেন রংপুর জেলার পরিষদের চেয়ারম্যান, আর আল্লাজাদ খন্দকারের পিতা অর্থাৎ আয়াজের দাদা ছিলেন তার প্রতিপক্ষ। পরপর টানা 5 বার আমার দাদা মরহুম জবাব আখতারুজ্জামান চৌধুরী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার ক্ষোভে ফেটে পড়েন আয়াজের দাদা, আর সেই ক্ষোভে রেস ধরে নিজের ছেলে আল্লাজাদ খন্দকারের লেলিয়ে দেন আমার বাবার পেছনে। নাটক করতে বলেন মিথ্যা বন্ধুত্বের।
শত্রুপক্ষের লোকের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে একদমই পছন্দ করেন না ইশতিয়াক আঙ্কেল। তাই বাবাকে তিনি নিষেধ করে যাচ্ছিল আল্লাজাদ খন্দকারের সাথে বন্ধুত্ব সম্পর্ক না রাখতে। কিন্তু আমার বাবা শোনেননি ইশতিয়াক আঙ্কেলের কথা, আর তাই কাল হয়ে দাঁড়ায় সকলের জীবনে। আমার দাদাজানকে খোয়াতে হয় নিজের প্রাণ। ইশতিয়াক আঙ্কেলের কথা অমান্য করে বাবা আল্লাহ খন্দকারের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখার ইশতিয়াক আঙ্কেল অসন্তুষ্ট হন। অভিমান করেন নিজের প্রিয় বন্ধুর সঙ্গে। অভিমান করে বাবাকে কিছু না জানিয়েই রংপুর থেকে ঢাকায় নিজ বাড়ি চলে আসেন তিনি। বাবাকে না জানিয়ে ইশতিয়াক আঙ্কেল ঢাকায় চলে আসায় বাবারও মনে অভিমান জবে। দুই বন্ধু একে অপরের সঙ্গে অভিমান করে যোগাযোগ বন্ধ করে দেন। একদিকে বাবা ভেবেছিল ইশতিয়াক আঙ্কেল কেন ওনার খোঁজ নিচ্ছেন না, অন্যদিকে ইশতিয়াক আঙ্কেলও ভাবছিলেন বাবা কেন ওনার খোঁজ নিচ্ছেন না। তাদের দুজনকেই দুজনের অনুপস্থিতি পোড়াচ্ছিল। কিন্তু অভিমানের কারণেই কেউ আর কারোর সাথে আগ বাড়িয়ে যোগাযোগ করছিলেন না। আর আগুনে ঘি ঢালার জন্য আল্লাজাদ খন্দকার তো ছিলেনই। এভাবে কাটছিল দিনগুলো। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের দিন ঘনিয়ে আসে। 4 দিন পর নির্বাচন। হঠাৎ করেই আমার সুস্থ সবল দাদাজান হার্ট অ্যাটাক করে মারা গেলেন। একদমে কথাগুলো বলে থামলো আহান। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কেন জানো? মাথা নাড়িয়ে না বোঝালো সাফওয়ান। আহান পুনরায় বলা শুরু করে। আমার বাবার একমাত্র বোন, আমার আয়না ফুপ্পি। বাবার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিলেন তিনি। বাবার সঙ্গে বন্ধুত্ব করার কিছুদিন পর থেকেই আয়না ফুপ্পির সাথে মিথ্যা ভালোবাসার নাটক শুরু করেছিলেন আল্লাজব খন্দকার। বাবাও এই সম্পর্ক জানতেন না কিছুই। অপরিপক্ক কিশোরী আয়না ফুপ্পিকে নিজের ফাঁদে ফাঁসানোর জন্য বেশি কষ্টও করতে হয়নি আল্লাজাদ খন্দকারকে। নিজের জীবনের প্রথম সবচেয়ে বড় ভুলটি করেছিলেন আয়না ফুপ্পি ওই আল্লাজাদ খন্দকারকে ভালোবেসে। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় ভুলটি করেছিল ওই আল্লাজাদ খন্দকারের অবৈধ সন্তান নিজের গর্ভ ধারণ করে। নিজের একমাত্র আদরের মেয়ের গর্ভে শত্রুর ছেলের অবৈধ সন্তান। দাদাজান বিষয়টি জানার পর সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। আকস্মিক দাদাজানকে হারিয়ে আমার বাবা দাদুমণি যেন মাঝসমুদ্রে এসে পড়লেন। আর আয়না ফুপ্পি, সেদিন তিনি নিজেই প্রেগনেন্সির কথা জানতে পেরে অন্তত ভয়ে ভয়ে আল্লাজাদ খন্দকারকে সেই কথা জানিয়েছিলেন। আর আল্লাজাদ খন্দকারের মুখের উপর অস্বীকার করেছিল যে এই বাচ্চা তার নয়। অর্ধমরণ তো সেদিন মরেই গিয়েছিলেন আয়ন ফুপ্পি, আর দাদাজানের মৃত্যুর পর হয়ে গিয়েছিল জীবিত লাশ। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওই হারামখোর খন্দকাররা তখনও শান্তি পায়নি। ওই আল্লাজাদ খন্দকারের কাছে ফুপ্পির কিছু প্রাইভেট ছবি ছিল। দাদাজান মারা যাওয়ার পরের দিনই সকালে সেই ছবিগুলো আল্লাজাদ খন্দকার আমার বাবাকে পাঠিয়ে বলেছিল যদি দাদুমণি ও ফুপ্পিকে নিয়ে বাবা গ্রাম ছেড়ে চলে না যায় তবে ওই ছবিগুলো সে ভাইরাল করে দিবে এবং গ্রামের সবাইকে জানিয়ে দিবেন ফুপ্পির প্রেগনেন্সির কথা। সেই দিন আমার বাবা টের পেয়েছিল ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করা ফল, আর ফুপ্পি টের পেয়েছিল ভুল মানুষকে ভালোবাসার ফল। বাধ্য হয়ে সেদিন রাতেই কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে দাদুমণি ও ফুপ্পিকে নিয়ে ঢাকায় নিজের একমাত্র মামার সাথে বাসায় চলে আসেন বাবা। নুসাইবা আপুকে তো তুমি চিনোই। নুসাইবা আপুই দাদার কাছেই এসেছিল। তোমার আয়না পুপি এখন কোথায় আহান? ক্ষীণ স্বরে প্রশ্ন করলো সাফওয়ান। আহানের চোখে মুখে বেদনার আভাস পরিলক্ষিত হলো। আমার দাদুমণি আয়না ফুপ্পির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল প্রায়। ঢাকা আসার পরপরই দাদুমণি সিদ্ধান্ত নিয়েছিল অ্যাবর্শন করিয়ে ফেলবেন আয়ন ফুপ্পির। কিন্তু এর মধ্যেই আয়না ফুপ্পি অঘটন ঘটিয়ে বসেন। পিতা হারানোর শোক, ভালোবাসার মানুষকে প্রাপ্ত প্রতারণার শোক কাটিয়ে উঠতে না পেরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের অবৈধ সন্তানকে সঙ্গে নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করার। আর তাই 2 তলার ভবনের উপর থেকে লাফিয়ে পড়েন তিনি। কিন্তু তার গর্ভের সন্তান মারা গেলেও তিনি জীবিত রয়ে গিয়েছিলেন। আয়না ফুপ্পির ওপর থেকে বেজায় ক্ষিপ্ত হয়ে তাকে রুমন্দি করে রাখেন দাদুমণি।
মাঝে মাঝে চিৎকার করে আমার বাচ্চা করে কেঁদে ওঠেন আয়ান ফুপ্পি। আস্তে আস্তে সবাই বুঝতে পারেন দিন দিন নিজের মানসিকতা ভারসাম্য হারিয়ে ফেলেছেন আয়না ফুপ্পি। সবাই অনেক চেষ্টা করে তার চিকিৎসা করানোর, তাকে ভালো করে তোলার, কিন্তু সফল হয় না কেউ। দিন দিন অবস্থা খারাপ হয়েই থাকে আয়না ফুপ্পির। চোখের সামনে যাকে দেখতেন তাকেই আঘাত করে বসতেন তিনি, তাই তাকে বেশিরভাগ সময় রুমবন্দি করেই রাখা হতো। হঠাৎ একদিন আয়না ফুপ্পি রুম থেকে জোরে দেয়াল আঘাত করে শব্দ করতে থাকে। সেই শব্দ শুনে ভয় পেয়ে যায় সবাই। দৌড়ে সকলে চলে আসে আয়না ফুপ্পির রুমের সামনে। দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল আয়না ফুপ্পি। সেদিনকে বাড়িতে কোনো পুরুষই ছিল না যে ফুপ্পি ডাকতে থাকে। বাইরে থেকে সবাই আয়না ফুপ্পিকে ডাকতে থাকে, বলতে থাকে দরজা খুলতে, কিন্তু তিনি কারোর ডাকে সাড়া দেয় না, আর না দরজা খোলে। আকস্মিক দেয়ালে আঘাত করার শব্দ থেমে যেতেই বুক কেঁপে ওঠে দাদুমণির। দরজা ঘেঁষে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন বাবা। দৌড়তে ফুপ্পির রুমে সামনে এসে দাদুমণিকে এইভাবে দেখে পা থমকে যায় তার। নিজের সামনে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই বাবা দেখতে পায় নিস্তেজ পড়ে থাকা আয়না ফুপ্পির লাশ। কপাল ফেটে রক্ত পড়ছিল তার। যে দেওয়ালে নিজের হাত দিয়ে অনবরত আঘাত করেছিল, সেই দেয়াল তার রক্তে রঞ্জিত হয়েছিল। কথাগুলো বলা শেষে দুহাতে নিজের মুখ ঢেকে টেবিলে মাথা ঠেকিয়ে রাখলো আহান। আকস্মিক কাঁধে কারো হাতে স্পর্শ পেতেই মাথা তুলে নিজের সামনে বসা সাফওয়ানের দিকে তাকায় আহান। সাফওয়ানের কি বলা উচিত তা বুঝে উঠতে পারছে না সে নির্লিপ্তভাবে তাকিয়ে আছে আহানের দিকে। আহানের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। দীর্ঘশ্বাস ফেললো সাফওয়ান। সব কেমন যেন এলোমেলো লাগছে। তার কষ্ট লাগছে কখনো না দেখা আয়না ফুপির জন্য। আহান বলল, আর কিছু জানতে চাও তুমি? কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে না বোঝালো সাফওয়ান। আহান বলল, তবে এখন যাই আমি, আবার তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে। চমকে উঠল সাফওয়ান। বলল, ভাই মানে? ইহিতিশিয়ান ভাই? হ্যাঁ। বসা থেকে উঠে দাঁড়াতে বলল আহান। সাফওয়ানও উঠে দাঁড়িয়ে বলে, কিন্তু কেন? আহান বলল, তোমরা দু ভাই একদম সেম টু সেম। তোমার ভাইও আমাকে জানায়নি কেন দেখা করতে চায়। তবে আমার মনে হচ্ছে তুমি যে কারণে চেয়েছো, সেও সেই কারণেই চাইছে। নিন জানেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইতিশানের পার্টি অফিসটা দেখছিল আহান। আকস্মিক ইতিশানের কথায় তার দিকে তাকিয়ে মুচকি হেসে আহান বলল, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আপনি আমাকে তুমি করে বললেই আমি বেশি খুশি হব। কিন্তু সম্পর্কে তো আপনি আমার চেয়ে বড়। হাসলো আহান। বলল, আমি অপেক্ষায় আছি কখন আপনি বলবেন হঠাৎ দেখা করতে চাওয়ার কারণ। চায়ের কাপটা আহানের দিকে বাড়িয়ে দিল ইতিশান। আহান তা নিতেই ইতিশান নিজের কফির কাপে চুমুক দিল। মুহূর্তেই ভ্রু কুচকে গেল তার। ইদানিং অহনার অতিরিক্ত চিনিওয়ালা শরবত রূপী কফি খেয়ে অভ্যস্ত উঠেছে ইতিশান, আর তাই এই পারফেক্ট টেস্টের কফিটা বিষাদ লাগছে তার নিকট। কফির কাপটা টেবিলের উপর রেখে সামনে বসা আহানের দিকে তাকালো সে। চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে আহানও তাকালো তার দিকে। দুজনে চোখাচোখি হতেই সৌজন্য হাসলো তারা। কয়েক মুহূর্ত অতিবাহিত হতেই তপ্ত শ্বাস ফেলে ইতিশান বলল, আমার কিছু জানার ছিল। এক এক করে সাফওয়ানকে বলা কথাগুলো ইতিশানকেও খুলে বলল আহান। মনোযোগ দিয়ে আহানের বলা প্রতিটি কথা শুনলো ইতিশান। নিজের কথা শেষ করে আহান নিমেষ তাকিয়ে রইল ইতিশানের দিকে। কেন যেন তার মনে হচ্ছে সব কথা শুনে সাফওয়ান কোনো প্রশ্ন না করলেও ইতিশান হাজারো প্রশ্ন করবে, আর ইতিশান মির্জার প্রশ্নের উত্তর না দিয়ে কোনো উপায় আছে নাকি। তাই তো সব রকম প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করে নিল আহান। চোখে মুখ কুচকে ইতিশান বলল, আপনার পরিবারের কি আইনি ব্যবস্থা না নেওয়ার রোগ আছে? মানে? মানেটা পরিষ্কার। বহু বছর আগে যখন আয়না ফুপির সাথে অপরাধ করা হলো, তখন কোনো আইনি ব্যবস্থা নেননি আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা। তখনকারটা তাও মানা যায় যে সদ্য পিতৃহারা হওয়ার শোকে আর কিছু ভাবতে পারেননি তারা। কিন্তু এখন অহনার বেলায় কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি আপনারা? বিস্মিত স্বরে আহান বলল, আপনার মতো বুদ্ধিদীপ্ত এমপির থেকে এহেন কোনো প্রশ্ন পেতে হবে বলে আমি আশা করিনি। কি বলতে চাচ্ছেন আপনি? আকস্মিক হেসে ফেলে আহান বলে, রাগে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে ভাই। আমি আপনার মতো এমপি না, আর না আমার বাবাকে
সাবেক এমপি। একজন নামকরা বিজনেসম্যানের বেনামকরা ছেলে আমি। আইনি ব্যবস্থা নিয়ে কখনো বা ওই শয়তানকে আটকিয়ে রাখতে পারতাম না বলেন? বাপের ক্ষমতার জেরে ঠিকই পার পেয়ে যেত সে। বিরক্তিকর। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল ইতিশান। তার মনে হচ্ছে আসলেই মাথা খারাপ হয়ে গেছে তার। ইতিশান মির্জার মাথা খারাপ হয়ে গেছে নিজের অর্ধাঙ্গিনীর প্রেমে মজে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। কিছুক্ষণ আগে কি আপনি আমাকে বিরক্তকর বলছিলেন? আহারে কি সরল প্রশ্ন আহানের। ইতিশান আশ্চর্য হয়ে তাকায় তার দিকে, গম্ভীর স্বরে বলে, ওই ছেলেটা যার উপরে ভুলবশত গুলি চালিয়ে ফেলেছিল অহনা, সে কোথায়? কোথায় রেখেছেন? 1 লাখ টাকা দিয়ে ওকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। বলেছি কোনোদিনও যেন আয়াজ খন্দকারের সাথে যোগাযোগ না করে, আর যদি করে তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কিঞ্চিত বাঁকা হাসে ইতিশান। দুহাত টেবিলের উপর ভর দিয়ে আহানের দিকে এগিয়ে এসে বলল, সত্যি করে বলুন তো আহান, ঠিক কোন কারণে আইনি ব্যবস্থা নেননি? কেননা খানন যদি ক্ষমতা হয় তবে সেটা তো আপনার বাবারও কম নয়, আর না আপনার। ইতিশানের কথায় তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো আহান। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অপরাধীকে নিজের হাতে শাস্তি দিতে ভীষণ ভালোবাসি আমি। আহানের কথায় ঠোঁটের হাসি চওড়া হলো ইতিশানের। কণ্ঠ খাদে নামিয়ে এসে বলল, শত্রুতার ইতিহাস তো খুব শুনলাম, এখন বরং নিজের জীবন কাহিনী শোনান সমন্ধি সাহেব, আমিও একটু শুনি। কোন কারণবশত আপনাকে মাত্র 18 বছর বয়সে কারাগারের দর্শন করতে হলো? অহনা কলেজ যাওয়া শুরু করেছে আজ 2 সপ্তাহ যাবৎ। প্রতিদিন সকালে ইতিশান নিজের পার্টি অফিসে যাওয়ার সময় তাকে কলেজে পৌঁছে দিয়ে আসে এবং কলেজ ছুটি হলে বাসায় দিয়ে আসে। পার্টি অফিসের রুমে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে ইতিশান। ঘাটাঘাটি করার পাশে ঘন ঘন নিজের হ্যান্ড ওয়াচের দিকে তাকাচ্ছে সে। প্রায় আর 30 মিনিট পরই অহনার কলেজ ছুটি। ইতিশানের সামনে চেয়ারে বসে থাকা পর্যবেক্ষণ করছে ফয়সাল। ভাবির জন্য স্যারকে এত উদ্বিগ্ন হতে দেখে মিটিমিটি হাসছে আর সামনের টেবিলে হাত দিয়ে টুংটাং শব্দ করছে সে। তার সে শব্দে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে ইতিশান বলল, কি শুরু করেছে এসব? আর এমন পাগলের মতো হাসছো কেন? না না, কিছু না স্যার। থতমত খেয়ে বলল ফয়সাল। ফয়সালের দিক থেকে চোখ সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল ইতিশান। কিছুক্ষণ চুপ থেকে ফয়সাল বলল, স্যার, ভাবিকে নিতে যাবেন না? ওনার কলেজ ছুটি হতে আর মাত্র 20 মিনিট বাকি আছে। যেতে যেতেই তো 20 মিনিটের বেশি লেগে যায় স্যার। যাব না। কেন? অবাক হয়ে প্রশ্ন করলো ফয়সাল। তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ হয়তো মনে করলো না ইতিশান। সে ব্যস্ত নিজের কাজে। পুনরায় ফয়সাল মিনমিনিয়ে বলল, যাবেন না কেন স্যার? ভাবি তো একা চলাফেরা করতে পারেন না। কাগজপত্রগুলো গুছিয়ে টেবিলের একপাশে রেখে ইতিশান বলল, একটি জিনিস পরীক্ষা করে দেখতে। কৌতূহলী কণ্ঠে ফয়সাল বলল, কি? তা না হয় কিছুক্ষণ পরেই বলি। প্রায় 1 ঘন্টা যাবৎ কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে আছে অহনা। অপেক্ষা করছে নিজের মির্জা সাহেবের জন্য, কিন্তু তার আসার কোনো নামগন্ধ হয়নি। এমন তো কখনো হয়নি। প্রতিদিন তো তার ছুটি হওয়ার আগে এসে গাড়ির সাথে হেলান দিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। আজ কি হলো? এখনো আসছে না কেন? রাস্তাঘাটের মানুষ থেকে শুরু করে কলেজের স্টুডেন্টরাও কেমন আর চোখে তাকাচ্ছে তার দিকে। এখন রীতিমতো কান্না পাচ্ছে অহনার, ভয়ও লাগছে ভীষণ। আজ হায়াত কলেজে আসেনি, নয়তো তার সঙ্গে নিজের বাবার বাসায় চলে যেত সে। কোনো সমস্যা মা? আজ যে এমপি সাহেব এখনো নিতে আসলেন না তোমাকে? দারোয়ান চাচার কথায় তার দিকে ফিরে তাকায় অহনা, কিন্তু কিছু বলল না। দারোয়ান চাচা বললেন, কতক্ষণ ধরে দাঁড়াই আছো? কাউকে ফোন দিয়ে আসতে বললেই তো পারো। এবার মুখ খুললো অহনা, বলল, আমার ফোনের ব্যালেন্স শেষ। দারোয়ান চাচা খেয়াল করলেন অহনার কণ্ঠে কান্নার আভাস। মেয়েটা আজকালকার মেয়েদের মতো চালু না, ভীষণ নাজুক। বিয়ের আগে দেখেছে ভাই কলেজ দিয়ে নিয়ে যেত, আর এখন স্বামী। প্রতিদিন তো ছুটি হওয়ার বহুক্ষণ আগে এসে দাঁড়িয়ে থাকেন এমপি সাহেব। আজ কেন আসছেন না? ব্যস্ত মানুষ, হয়তো কাজে চাপে পড়ে গেছেন। আপন মনে কথাগুলো ভেবে অহনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমার কোনো আপত্তি না থাকলে আমার মোবাইল দিয়ে ফোন দিতে পারো মা। দারোয়ান চাচার প্রস্তাব পছন্দ হলো আহানার। দারোয়ান চাচার ফোন নিয়ে এসে ইতিশানকে ফোন দিতে উদ্যত হতেই তার সামনে একটা গাড়ি এসে ব্রেক কষে। সজোরে ব্রেক কষলে ধুলোবালি উড়িয়ে দেয়। চোখ মুখ কুচকে সেদিকে তাকাতেই অহনার মুখে মলিন হাসি ফুটে উঠল। সামনে থাকা বিএমডাব্লিউ গাড়িটি তার অতি পরিচিত। মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এলো ইতিশান। আকস্মিক কি হলো অহনার কে জানে। এতক্ষণ যাবৎ আটকে রাখা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইল। ঠোঁট উল্টে চোখের পানি ছেড়ে দিল সে, নিঃশব্দ কান্না। ইতিশান তার দিকে এক পা এগিয়ে আসতে সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে।
দারোয়ান চাচা তাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। স্টুডেন্টরা মিটিমিটি হাসতে লাগলো। কয়েকজন ফোন বের করে ছবিও তুলে নিল তৎক্ষণাৎ। গাড়িতে ড্রাইভিং সিটে বসে থাকা ইমন ও তার পাশে সিটে বসে থাকা ফয়সাল চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিজের ভাবি এবং স্যারের দিকে। আর ইতিশান, যে মেয়ে সজ্ঞানে তাকে বেডরুমে জড়িয়ে ধরে না, সে মেয়ে জনসম্মুখে ভাবে জড়িয়ে ধরায় হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে হতবাক যাকে বলে। নিজেকে কোনো প্রকার সামলে নিয়ে অহনাকে আগলে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ইতিশান বলল, জড়িয়ে ধরার এত ইচ্ছে থাকলে বেডরুমে জড়িয়ে ধরবেন মিসেস, এভাবে জনসম্মুখে নয়। এমপি মানুষ আমি, আর মান সম্মান বলে তো কিছু আছে নাকি? মির্জাস ম্যানশনের সামনে এসে গাড়ি ব্রেক করতে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হয় অহনা। তার হাত টেনে ধরে তাকে বাধা দিল ইতিশান। বলল, তুমি কি মনে করেছিলে এত দেরি কেন করছি আমি? আমি ভেবেছিলাম আপনি বোধহয় ভুলেই গিয়েছেন আমার কথা। হাসলো ইতিশান। বলল, কেন দেরি করেছি জিজ্ঞেস করবে না? না। মিনমিনিয়ে বলল অহনা। দীর্ঘশ্বাস ফেলে তার হাত ছেড়ে দিল ইতিশান। স্যার, আপনি বললেন না যে কেন ভাবিকে কলেজের ওই দিকে গিয়ে অতক্ষণ ধরে আড়ালে ছিলাম আমরা, ওনার সামনে যাইনি কেন? চোখ তুলে ফয়সালের দিকে তাকালো ইতিশান। বলল, তোমার ভাবিকে কেউ একজন ফলো করে, বুঝলে ফয়সাল? আমি আজ 1 ঘন্টা যাবৎ আড়ালে ছিলাম তার উদ্দেশ্য জানার জন্য। আমি ভাবতাম সে বোধহয় কিডন্যাপ করতে চায় তোমার ভাবিকে, কিন্তু না, আমার ধারণা ভুল। এমন হলে সে আজকে সুযোগ হাতছাড়া করতো না। তোমার ভাবিকে বোকা বানানো ভীষণ সহজ। তুমি জানো, তাকে যদি কেউ গিয়ে বলে যে আমাকে ইতিশান মির্জা পাঠিয়েছেন, বলেছে আপনাকে বাড়ি পৌঁছে দিতে, তবে তোমার ভাবি নির্দ্বিধায় তাকে বিশ্বাস করে তার সাথে চলে যাবে। এই কথা কিন্তু আমি শুধু আমার ধারণা থেকে বলছি না, 4 দিন আগে ব্যাপারটা পরীক্ষা করে দেখেছি আমি। তোমার ভাবি সম্পূর্ণ অপরিচিত একজনকে পাঠিয়েছিলাম তার কাছে। আমার কথা বলতেই চট করে কোনো প্রমাণ ছাড়া তাকে বিশ্বাস করে নিল। মেয়ের কাণ্ড দেখেছো? ভাবিকে কে ফলো করে স্যার? কে সে? রংপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে আয়াস খন্দকার। আয়াজ খন্দকার নামটা শুনে হকচকিয়ে গেল ফয়সাল। যা চোখ এড়ালো না ইতিশানের। ফয়সালকে দেখে মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। বাবা মায়ের একমাত্র সন্তান ওয়াসানাত। বাবা মারা যান শৈশবকালেই। মেয়েটার শেষ আশ্রয় ভরসা ছিল তার মা। আজ দুপুর 1:30টায় তিনিও ইন্তেকাল করেন। সুস্থ সবল মানুষটা কি করে যে এভাবে অকাল প্রাণ হারালেন। দুপুরে খাবার খেয়ে সবেমাত্র ডাইনিং টেবিলে ছেড়ে উঠেছে ইতিশান, সাফওয়ান, আরিয়ান, ইরাক মির্জা ও ইশতিয়াক মির্জা। সশব্দে আকস্মিক ইশতিয়াক মির্জার ফোনটা বেজে উঠতেই ফোন রিসিভ করে সালাম দিলেন তিনি। দুঃসংবাদটা শোনা মাত্র চোখে মুখে আধার নেমে এলো ইশতিয়াক মির্জার। এ পর্যন্ত কাঁদতে কাঁদতে দুবার শেষবার যখন জ্ঞান ফিরে, তখন চোখের সামনে নিজের মা সমতুল্য খানামণিকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো সে। একমাত্র বোনজিকে জড়িয়ে ধরে আলিয়া বেগমও নিজের চোখের জল ছেড়ে দিলেন। ছোট বোন হারানোর শোকে কাতর হয়ে আছেন তিনি নিজেও। একমাত্র ছোট বোনের মৃত্যু সংবাদ শুনে তৎক্ষণাৎ ওয়াসানাতের বাবার বাড়ি ছুটে এসেছেন আলিয়া বেগম ও মির্জা বাড়ির সকলে। ওয়াসানাতের বাবা ওয়াজেদ আলী মারা যাওয়ার পরও তাকে নিয়ে তার মা মরিয়ম বেগম ওয়াজেদ আলীর পিতৃনিবাসে রয়ে গেছিলেন। বড় ভাই বাবার বাড়ি নিয়ে যেতে চাইলেও স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যেতে চাননি তিনি। যে বাড়ির কোনায় কোনায় তার স্বামীর স্মৃতি মিশে আছে, সে বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে নারাজ। গ্রামের অন্যতম উচ্চবিত্ত পরিবার হচ্ছে আলী পরিবার। গ্রামে নিজস্ব পারিবারিক গোরস্থান রয়েছে তাদের। সেই গোরস্থানে স্বামী ওয়াজেদ আলীর কবরের পাশেই কবর দেওয়া হলো মরিয়ম বেগমকে। গোরস্থানের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে সে দৃশ্য দেখলো ওয়াসান। তাকে এখানে কেউ নিয়ে আসতে চায়নি, সে এসেছে জোর করে। দাফন কাজ সম্পূর্ণ হতেই তৃতীয়বারের মতো জ্ঞান হারালো ওয়াসানাত। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার পেছনে দাঁড়িয়ে থাকা সাফওয়ান আঁকড়ে ধরলো তাকে। ঠিক তখনই কোথা থেকে যেন ওয়াসানাতের বড় চাচার ছেলে ফরহাদ হাজির হয়। হাত বাড়িয়ে দিয়ে সাফওয়ানকে উদ্দেশ্য করে সে বলে। তীক্ষ্ণ দৃষ্টিতে ফরহাদের দিকে তাকালো সাফওয়ান। তার চোখের চাহনি কঠিন। ফরহাদকে 1 পয়সা দাম না দিয়ে মুহূর্তে ওয়াসানাতকে পাজাকলা করে আলিবাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে সে। 4 দিনের দিন মিলাদ পড়ানো শেষে মির্জা বাড়ির সকলেই মির্জাস ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়। রয়ে গেলেন কেবল আলিয়া বেগম। 40 দিন শেষে বঞ্জিকে সাথে নিয়ে তারপর যাবেন তিনি। একদিন এখানে ওয়াসানাতের সাথে থাকবেন তিনি। যদিও ওয়াসানাতের চাচা চাচিরা ওয়াসানাতকে ওনার সাথে সবসময়ের জন্য দিতে নারাজ, তবুও তিনি ওয়াসানাতকে নিজের সাথেই নিয়ে যাবেন। এখানে তিনি কিছুতেই নিজের বঞ্জিকে রাখবেন না। আর এর অন্যতম কারণ হচ্ছে ওয়াসানাতের বড় চাচার ছেলে ফরহাদ। মরিয়ম বেগম মারা গেছেন আজ 8 দিন যাবৎ। 8 দিন যাবৎ বাড়ি নেই আলিয়া বেগমও। মলিন মুখে নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে ইতিশান। আকস্মিক কেউ কাঁধে হাত রাখায় পেছন ফিরে তাকায় সে। পেছনে ফিরতেই দেখতে পেল অহনাকে। তপ্ত শ্বাস ফেলে পুনরায় সামনের দিকে তাকালো ইতিশান। অহনা তার পাশে দাঁড়িয়ে বলল, খালামণির জন্য মন খারাপ। খালামনির চেয়ে বেশি ওয়াসানাতের জন্য মন পড়ছে আমার।
এই পৃথিবীর বুকে মেয়েটি সম্পূর্ণ একা হয়ে গেল। একা কোথায়, আমরা আছি না। মা তো বললেন ওয়াসিনাতকে একেবারে ওনার সাথে করে নিয়ে আসবেন। তারপর থেকে ওয়াসিনাত আমাদের সাথে থাকবে। মা বাবার পাশে থাকা আর আমাদের পাশে থাকা তো এক না না। কফি বানিয়ে দিব। মুখ তুলে অহনার দিকে তাকিয়ে আকস্মিক হেসে ফেলে ইতিশান। তাকে এভাবে হঠাৎ হাসতে দেখে ভড়কে গেল তিনি। বলল, কি হলো, হাসছেন কেন? হাসি থামিয়ে ইতিশান বলল, এই পর্যন্ত কাকে কাকে কফি বানিয়ে খাইয়েছো? আপনি ব্যতীত কাউকে নয়। কথা দাও, আমি ব্যতীত কাউকে দিবেও না। অহনার দিকে নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে বলল ইতিশান। অহনা কিছুক্ষণ তাকিয়ে রইল তার হাতে। তারপর কি ভেবে যেন ইতিশান হাতের উপর হাত রেখে তাকে কথা দিল অহনা। কথা দিলাম আপনি ব্যতীত আর কাউকে দিব না। নিজের হাতের উপর রাখা ওনার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল ইতিশান। তবে খেয়াল রাখলো তার ভ্রমর যেন সামান্যতম ব্যথাও না পায়। অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইতিশান। ইতিশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয় অহনা। আকস্মিক অধর নামিয়ে অহনার হাতের উল্টো পিঠে উষ্ণ পরশ দিয়ে ইতিশান। চমকে উঠে ইতিশান থেকে নিজেকে হাতটা ছাড়িয়ে নেয় অহনা। বারান্দা থেকে চলে যেতে যেতে আমতা আমতা করে বলল, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। অহনা যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ইতিশান। মাঝে মাঝে তার মনে হয় অহনা স্বাভাবিক হয়ে গেছে তার সাথে, আবার মাঝে মাঝে মনে হয় কিছু স্বাভাবিক নয় তাদের মাঝে। আগে বিষয়টা তাকে ভাবালেও আহনার সাথে কথোপকথনের পর থেকে আর ভাবায় না। দুহাতে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে আকাশপানে তাকিয়ে সেদিনের বলা আহানার কথাগুলো ভাবতে লাগলো সে। সেদিন ইতিশানের করা প্রশ্নের প্রত্যুত্তরে কিছুক্ষণ নিশ্চুপ থেকে অতঃপর দীর্ঘশ্বাস ফেলে 5 বছর আগের ঘটনা বলতে শুরু করেছিল আহান। 5 বছর আগে চৌধুরী ভিলার চেয়ে খানিক দূরত্বে অবস্থিত এক পার্কে প্রায় বিকেলের দিকে ছোট বোন অহনাকে নিয়ে যায় আহান। দুই ভাই বোন মিলে সারা পার্ক ঘুরে বেড়ায়। বিকেলে পার্কের পাশ ঘেঁষে অহনার পছন্দের ফুচকা বিক্রি করা হয়। সবসময় ফুচকা খাওয়ার জন্য আহানের কাছে বায়না ধরে অহনা। আহানও হাসি মুখে বোনের সব আবদার পূরণ করে। ছোটবেলা থেকে অহনা ইন্ট্রোভার্ট টাইপের, সহজে কারোর সাথে মিশতে পারে না সে, আর তাই তাকে আরো বেশি করে সঙ্গ দেয় আহান। প্রতিদিনকার মতো আজকেও পার্কে এসেছে আহান ও অহনা। অহনার বয়স সবে 13 আর আহানের 18। সবসময় পার্কে এসে অহনার মন ফুরফুরে থাকলেও আজ তার মন খারাপ। কারণ হচ্ছে আজ ফুচকাওয়ালা মামা এখনো আসেনি। অহনার মন খারাপ দেখে আহানেরও মন খারাপ হয়ে গেল। সে বোনকে বোঝানোর চেষ্টা করে বলল, একদিন ফুচকা না খেলে কি হয় ওহু, চল বাড়ি ফিরে যাই, কাল খাস ফুচকা। আহানের শত বোঝানোর পরও তার কথা শুনল না অহনা। সে নিজের জিদে অটল রইল। ফুচকা না খেয়ে সে বাড়ি ফিরে যাবে না। আহান অহনাকে অন্য ফুচকা খাওয়ার অফার দেয়, কিন্তু না, অহনা পার্কের ফুচকাওয়ালা মামার ফুচকাই খাবে। অহনা বারবার বলতে থাকলো, আরেকটু অপেক্ষা করি না ভাইয়া, দেখবে ফুসকাওয়ালা মামা এখনই চলে আসবেন। তারপর আর কি, সব সময়ের মতো বোনের জিদের কাছে হার মেনে নিল আহান। তবে সে শর্ত দিল, মাগরিবের আজান দিলে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যেতে হবে, আর অপেক্ষা করা চলবে না। আহানের শর্তে রাজি হয়ে গেল অহনা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসতে লাগলো। পার্ক জনশূন্য হয়ে যেতে লাগলো। পার্কে রয়ে গেল কেবল আহান, অহনাও আরো 5-6 জন ছেলেপুলে। অহনাও আহান পার্কের একপাশে বসার জন্য বানানো সিমেন্টের বেঞ্চে আছে, আর ছেলেগুলো পার্কের আরেক পাশে গোল হয়ে বসে কি যেন করছে। কিছুক্ষণ পরপরই অট্টহাসিতে ফেটে পড়ছে ছেলেগুলোর দিকে একবার বিরক্তিসূচক চোখ দিয়ে তাকায়, তারপর পাশে জুবুথুবু হয়ে বসে থাকা অহনার দিকে তাকালো আহান। আর ঠিক তখনই মাগরিবের আজান পড়ে। আজান পড়তে অহনার হাত চেপে ধরে উঠে দাঁড়ায় আহান, বলে, চল আজান পড়ে গিয়েছে, এখন বাড়ি ফিরবো আমরা। মন খারাপ করে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই হাসি ফুটে উঠল অহনার মুখে। ভাইয়ের হাত চেপে ধরে সামনের দিকে আঙ্গুল তাক করে বলল, ওই দেখ ভাইয়া, ফুসকাওয়ালা মামা চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, চল ফুচকা পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে খাবি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর থাকা যাবে না। ফুসকাওয়ালা মামা তো মাত্র আসলেন ভাইয়া, ওনার সব কিছু ঠিকঠাক করতেও তো সময় লাগবে। এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। একটা কাজ করো, তুমি গিয়ে ওনাকে বলো ফুসকা বানিয়ে পার্সেল করে দিতে, আর ততক্ষণ আমি এখানেই বসে থাকি। ঠোঁট উল্টে বলল অহনা। কিছুক্ষণ কি যেন ভেবে আহান বলল, আচ্ছা ঠিক আছে, তুই এইখানে বসে থাক, ফুচকা পার্সেল নিয়ে আসছি আমি, তারপর বাড়ি ফিরে যাব আমরা। কথাগুলো বলে ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে ফুচকা নিতে চলে গেল আহান। সিমেন্টের তৈরি বেঞ্চে বসে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রয় অহনা।
পার্কের আরেক পাশে ছেলেগুলো তখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে ব্যস্ত। আর পাশাপাশি তাদের অশ্লীল কথাবার্তা তো রয়েছে। ছেলেগুলো আহানের বয়সী, এলাকার বখাটে ধরনের ছেলে তারা। খেলার এক পর্যায়ে ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা তাদের লিডার, সেই ছেলেটার দিকে বোতল ঘুরতে ঘুরতে থেমে যায় আর সবাই হৈ হৈ করে ওঠে। লিডার ছেলেটার পরনের শার্টের কলা ঝাড়া দিয়ে বেশ ভাব দেখিয়ে ডেয়ার চুজ করে নেয়। লিডার ছেলেটাকে ডেয়ার দেওয়ার দায়িত্ব যে ছেলেটাকে দেওয়া হয়, সে ভাবতে লাগলো কি ডেয়ার দেয়া যায়। ভাবতে ভাবতে আকস্মিক তার নজর পড়ে পার্কের আরেক পাশে বসে থাকা অহনার দিকে। নির্জন জায়গায় একা এক সুন্দরী কিশোরীকে বসে থাকতে দেখে শয়তানি হাসি ফুটে ওঠে ছেলেটার মুখে। ছেলেটার লিডার ছেলেটাকে উদ্দেশ্য করে অহনার দিকে আঙ্গুল তাক করে বলে, ভাই ভাই, ওইদিকে তাকায় দেখো, কি সুন্দর মাইয়া একা একা বইয়া রয়েছে। মাই, এরা তো ওড়না পরে নাই। আর দিতাম মাইয়ার ওড়না টান দিয়া ধরার, কিন্তু এখন যখন মাইয়া ওড়না পরে নাই, তখন না হয় তুমি ওর জামা ধইরা টান দিও। ছেলেটার কথায় লিডার ছেলেটা সহ বাকি সব ছেলেরাই লেডিস জিন্স প্যান্ট আর নীল রঙের সুতি টপস পরা অহনার দিকে তাকায় আর শব্দ করে হেসে ওঠে। এতক্ষণ তারা কেউ অহনাকে খেয়ালই করেনি। তাকে সম্পূর্ণ পার্কে একা বসে থাকতে দেখে শয়তানি খেলে গেল ছেলেগুলোর মনে। লিডার ছেলেটা বাঁকা হেসে এগিয়ে গেল অহনার দিকে। তার পেছন পেছন বাকি ছেলেগুলোও গেল। অহনা অন্যমনস্ক হয়ে রাস্তার ধারে ফুচকা কিনতে থাকা আহানের দিকে তাকায়, যার কারণে সে খেয়ালই করেনি ছেলেগুলো কখন তার সামনে এসে দাঁড়িয়েছে। আকস্মিক লিডার ছেলেটা তার গলার কাছে টপসের অংশ ধরে টান দেয়। সজোরে টান দেয়, সুতির টপসটা কিঞ্চিত ছিঁড়ে গিয়ে বুকের অংশ উন্মুক্ত হয়ে গেল। আকস্মিক আক্রমণে ভয়ে আটকে উঠে দুহাতে বুক ঢেকে ভাইয়া বলে আর্তনাদ করে উঠল অহনা। ফুচকার প্যাকেট নিয়ে সবেমাত্র অহনার কাছে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছে আহান। দূর থেকে বোনকে ঘিরে 5-6 ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ও বোনের বীভৎস চিৎকার শুনে আটকে উঠল আহান। ফুচকার প্যাকেট ফেলে দৌড়ে বোনের কাছে ছুটে গেল সে। দৌড়ে আস্তে আস্তে কি ঘটেছে তা অহনার অবস্থা দেখে বুঝে ফেলল সে। অহনার সামনে দাঁড়িয়ে থাকা লিডার ছেলেটার কোমর বরাবর সজোরে এক লাথি মারে আহান। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল লিডার ছেলেটা। আকস্মিক আক্রমণে হকচকিয়ে গেল ছেলেগুলো। তবে তাদের লিডারের উপর হামলায় পরমুহূর্তে তারাও ঝাঁপিয়ে পড়ল আহানের উপর। লিডার ছেলেটাও উঠে দাঁড়িয়ে হামলা পড়ে আহানের উপর। একা 6 ছেলেকে সামলাতে হিমশিম খেলো আহান, কিন্তু তবুও যেভাবে পারলো যাকে পারলো উড়াধুরা মারতে লাগলো। একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে কাঁদছে আহনা। ভয়ে ধর ধর করে কাঁপছে সে। ছেলেগুলোর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে লিডার ছেলেটিকে ধাক্কা মারলো আহান। লিডার ছেলেটি ছিটকে গিয়ে সিমেন্টের তৈরি বেঞ্চের সঙ্গে মাথায় আঘাত পেল। মুহূর্তেই গলগল করে মাথা ফেটে রক্তপাত হতে লাগলো। যন্ত্রণায় কিছুক্ষণ মাটিতে হাত পা দাপিয়ে নিস্তেজ হয়ে পড়ল সে। আকস্মিক দুর্ঘটনায় মারামারি ধস্তাধস্তি থেমে গেল নিমিষে। হতভম্ব হয়ে গেল সকলেই। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে গিয়ে ডাকতে লাগলো লিডার ছেলেটাকে। অনেকক্ষণ ডেকেও কোনো সাড়া না পেয়ে কাপা কাপা হাত লিডার ছেলেটার নাকের কাছে নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে সে। নিমিষে ছিটকে দূরে সরায়। আতঙ্কিত কণ্ঠে ছেলেটা বলে, আরে ভাইয়ের তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। হায় হায় করে উঠলো ছেলেগুলো। অহনা আহান দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। চোখের সামনে এত রক্ত দেখে মাথা ঘুরে ওঠে অহনার। দুহাতে বুক ঢেকে থরথর করে কাঁপছে সে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন কয়েকজন পুলিশ অফিসার ছুটে আসে। পার্কে কয়েকজন ছেলেকে মারামারি করতে দেখে পুলিশদের খবর দিয়েছে হয়তো কেউ। পুলিশ অফিসারদের মধ্যে একজন লিডার ছেলেটার নিঃশ্বাস পরীক্ষা করে নিজের চেয়ে বড় পদের পুলিশ অফিসারটাকে বললেন। পুলিশ অফিসারদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, তিনি আহান ও বাকি সব ছেলেদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, স্যার, এর তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, মারা গিয়েছে হয়তো। পুলিশ অফিসারদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, তিনি আহান ও বাকি সব ছেলেদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ওকে আঘাত করেছে কে? ও ও ও করেছে। সব ছেলেগুলো আহানকে দেখিয়ে বলে। অহনা ডানে বামে মাথা নাড়িয়ে না বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলল। পুলিশ অফিসাররাও সবগুলো ছেলেকে ও আহানকে গ্রেফতার করে ফেলেন। এক হাতে বুকের কাপড় চেপে ধরে ভাইয়ের কাছে দৌড়ে গিয়ে তার হাত আঁকড়ে ধরল অহনা। কাঁদতে কাঁদতে বলল, আমার ভাইকে ছাড়ুন, ওর কোনো দোষ নেই। ওই ছেলেগুলো আমাদের সাথে অসভ্যতামি করছিল। আপনারা আমার ভাইকে ছাড়ুন, ছাড়ুন বলছি। একজন মহিলা কনস্টেবল এসে শক্ত করে অহনার দুবাহু চেপে ধরে বলেন, তোমার ভাইকে একা নয়,
তোমাকেও নিয়ে যাব আমরা মেয়ে। এত শক্ত করে বাহু চেপে ধরায় কান্নার গতি বাড়িয়ে দিল অহনা। আহান উদ্বিগ্ন চিত্তে বলে, আপনাদের যেখানে নিয়ে যাওয়ার আমাকে নিয়ে যান। আমার বোন ছোট, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দেন প্লিজ। অহনা আহান কারো কোনো কথাই শুনল না। পুলিশ অফিসাররা কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার দশা অহনার। চোখের সামনে একের পর এক বীভৎস ঘটনা ঘটতে দেখে সহ্য করতে পারল না সে। আকস্মিক মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। নিঃশ্বাস আটকে শরীর শক্ত হয়ে গেল। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মহিলা কনস্টেবলের উপরই ঢলে পড়ল অহনা। আহান ও বাকি ছেলেগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লিডার ছেলেটাও অহনাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। বোনের সাথে থাকতে চেয়েছিল আহান, থাকতে দেয়া হয়নি তাকে। জোর করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। ডাক্তারেরা লিডার ছেলেটাকে মৃত ঘোষণা করেছে। মাথায় বেশ গভীর আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তৎক্ষণাৎই মৃত্যুবরণ করেছে লিডার ছেলেটা। আফতাব চৌধুরী ও আতিয়া বেগমকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সর্বপ্রথম মেয়ের কাছে হসপিটালে ছুটে আসে। অত্যাধিক ভয় পেয়ে উত্তেজিত হয়ে উঠেছিল অহনা, আর মস্তিষ্কে প্রচুর চাপ পড়েছে, যার ফলে ব্রেন স্ট্রোক করেছে সে। মাত্র 13 বছর বয়সী মেয়ের পক্ষে ব্রেন স্ট্রোকের মতো এত বড় ধাক্কা সামলে ওঠা দুষ্কর। লাইফ রিস্ক রয়েছে অহনার। আতিয়া বেগমকে অহনার কাছে রেখে আফতাব চৌধুরী ছুটে যান ছেলের কাছে থানায়। ছেলের কাছে সম্পূর্ণ ঘটনার বিবরণ শুনেন তিনি। ওনার সঙ্গে তখন থানার এসপিও ছিলেন। তিনিও আহানের সম্পূর্ণ কথা শুনেন। এসপি সাহেবের জহুরি চোখ, কে মিথ্যে বলছে কে সত্য বলছে তা তার চেহারা দেখে অনুমান করতে পারেন তিনি। আহানকে দেখে ওনার মনে হচ্ছে না যে সে মিথ্যে বলছে। তবুও প্রমাণ ছাড়া তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেবল এক পক্ষের কথা শুনলেও হবে না, শুনতে হবে দুপক্ষেরই কথা। এসপি সাহেব এবার এগিয়ে প্রশ্ন করলেন ওই ছেলেগুলোকে। জানতে চাইলেন আসলেই কি হয়েছিল সেখানে। ছেলেগুলো ভয় পেয়ে গেছে ভীষণ। এমনিতে এলাকায় বখাটেপনা করে বেড়ালেও পুলিশের চক্করে পড়েনি তারা কখনো। জীবনে প্রথম থানায় এসে ভয়ে কাঁপতে লাগলো তারা। ছেলেগুলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের। ফেসে গেলে মা বাবার সামর্থ্য নেই টাকা দিয়ে জামিন করানোর, অথচ আহান বড়লোকের ছেলে। বাপ এক বস্তা টাকা ঢালে অনায়াসে ছাড়া পেয়ে যাবে সে। ছেলেগুলো ভাবলো এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সত্য কথা বলে দেওয়া। দোষ বেশি তাদেরই ছিল, তারাই আগে গায়ে হাত দিয়েছিল অহনার। এটাই স্বীকার করে নেওয়ার সিদ্ধান্ত নিল। মার্ডার কেসে ফেসে যাওয়ার চেয়ে ইপটিজিং কেসে ফেসে যাওয়া বেশ ভালো। এসপির কাছে সব স্বীকার করে নিল ছেলেগুলো। তারা অহনার গায়ে হাত দেওয়াতে আহান হাত তুলেছিল তাদের উপর। তারপর হাতাহাতির এক পর্যায়ে ধাক্কা লেগে দুর্ঘটনাবশত সিমেন্টের বেঞ্চের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে লিডার ছেলেটা। তাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্যই ছিল না আহানের। তার উপর অহনার টপস পরা ছিল, ছিঁড়া ছিল, যা পুলিশ অফিসারও খেয়াল করেছে। সব মিলিয়ে প্রমাণ হয়েই যায় লিডার ছেলেটার মৃত্যু নেহাতি একটা দুর্ঘটনা ছিল। আফতাব চৌধুরী তৎক্ষণাৎ ছেড়ে দিতে বললেন আহানকে। পুলিশ অফিসাররাও ছেড়ে দেন। লিডার ছেলেটা এতিম ছিল, যার কারণে তার হয়ে ঝামেলা করার তেমন কেউ ছিল না। বাকি ছেলেগুলোকে ইপটিজিং এর অপরাধে লকআপে 24 ঘন্টা বন্দি করে রাখা হয়। 24 ঘন্টা সম্পন্ন হতে আর কখনো যেন এমন ভুল না হয় সেই হুঁশিয়ারি দিয়ে তাদেরও ছেড়ে দেওয়া হয়। 16 ঘন্টা পর জ্ঞান ফিরে অহনার। আল্লাহর রহমত ও হায়াত ছিল বলে হয়তো বেঁচে থাকা আছে সে। কিন্তু আশ্চর্যজনকভাবে জ্ঞান ফেরার পর নিজের বাবা মা কিংবা ভাই কাউকে চিনতে পারল না সে। নিজের নামটা পর্যন্ত স্মরণে নেই। আতিয়া বেগম, আফতাব চৌধুরী, আহান চিন্তিত হয়ে পড়ে। ডাক্তার বললেন, ওকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না আপনারা। কয়েকদিন সময় দিন, দেখবেন একা একাই সব মনে পড়ে যাবে ওর। আর ওর আরও কিছু ট্রিটমেন্টের জন্য হসপিটালেই থাকতে হবে। আশা করছি এর মধ্যেই সব মনে পড়বে বা মনে পড়ে যাবে। তাদের কথা মেনে নিলেন সবাই। কিছু মনে করানো জোর না করেই অহনার সাথে টুকিটাকি কথা বলে তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করতেন আতিয়া বেগম, আফতাব চৌধুরী ও আহান। কিন্তু কোনো প্রতিউত্তর করতো না অহনা। অহনার সাথে রাতে হসপিটালে আতিয়া বেগম থাকতেন। এক রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে কান্না করতে করতে আহানকে খুঁজতে থাকে অহনা। বলতে থাকে, আমার ভাই কোথায়, ভাই কোথায় আমার? ডাক্তার এসে অনেক কষ্টে শান্ত করে অহনাকে। শান্ত হয়েও ঘুমিয়ে পড়ে অহনা। সে রাতেই সবকিছু মনে পড়ে যায় অহনার। সকালে ঘুম থেকে উঠে নিজের বাবা মা ভাই সবাইকে চিনতে পারে। তারা 2 দিন পর হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় অহনাকে। ডাক্তার জানিয়ে দেন কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না অহনাকে। যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। বাসায় নিয়ে আসার পর থেকে সবাই খেয়াল করে চুপচাপ শান্তশিষ্ট মেয়েটাকে কেমন যেন আরো চুপচাপ হয়ে গেছে। কেমন যেন কিঞ্চিত অস্বাভাবিকতা তার মাঝে, যা বোঝা যায় না, কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করলে শনাক্ত করা যায়। তারপর থেকে ছোট ছোট বিষয়ে হাইপার হয়ে যায় অহনা। প্যানিক অ্যাটাক হয়,
উত্তেজিত হয়ে পড়লে জ্ঞান হারায়। সহজে রাগে না, রাগ নেই বললেই চলে, কিন্তু কোনো বিষয়ে রাগ উঠে গেলে ভয়ঙ্কর হয়ে ওঠে। বর্তমান অহনার কথায় ধ্যান ভাঙে ইহতিশানের। চমকে উঠে অহনার মুখের দিকে তাকায় সে। মেয়েটার ভ্রমর কালো চোখগুলো যেন মায়া আর অতল গহ্বর, যার তল খুঁজে না পেয়ে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে ইহতিশান মির্জা। অহনার মুখের দিকে তাকিয়ে আহানের বলা শেষ কথাটা স্মরণে এলো ইহতিশানের। শান্ত ও ভীতু স্বভাবের বাইরেও আমার শান্ত ও ভীতু স্বভাবের বাইরেও আমার বোনের আর একটা স্বভাব ছিল, যা কেবল কাছের আপন মানুষের জন্যই বরাদ্দ ছিল। বাইরে অত্যন্ত শান্ত হলেও ঘরের যথেষ্ট চঞ্চল ছিল অহনা, বিশেষ করে আমার সাথে। আজ আমার বোনের সে সত্তা বিলুপ্ত প্রায়। খেয়াল করে দেখবেন হুটহাট বেশ চটপটে হয়ে ওঠে ও। যেদিন হুটহাট নয়, বরং সবসময়ের জন্য ওর সেই সত্তা ফিরে আসবে, সেদিন আমি মনে করব আমার বোন স্বাভাবিক হয়ে গিয়েছে। আর আরেকটি কথা, এই কথাটি বলতে অদ্ভুত লাগছে আমার, তবুও বলা জরুরি, তাই বলছি। আমি জানি আপনার আর অহনার সম্পর্ক এখনো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো হয়নি। আমি বুঝতে পারছি আপনি চান অহনা আপনার মাঝে স্বাভাবিক হোক, এর জন্য সময় দিচ্ছেন ওকে। কিন্তু বিশ্বাস করুন, এইরকম কখনোই হবে না। আপনি ওকে মানিয়ে নেওয়ার জন্য যত স্পেস দিবেন, ও তত দূরে থাকবে আপনার থেকে। আপনারা কখনো কখনো মনে হবে এই বুঝি ওহু স্বাভাবিক হয়ে গিয়েছে আপনার সাথে, আবার কখনো কখনো মনে হবে না কিছু স্বাভাবিক হয়নি। আপনি ওহুর সাথে যেভাবে থাকবেন, ওকে যেভাবে রাখবেন, ও সেইভাবেই থাকবে। ওর থেকে সম্পর্ক কোনো রকম উন্নতি আশা করতে না করব আমি আপনাকে। আপনার স্ত্রীর মানসিকতা আর 5 জন স্বাভাবিক স্ত্রীর মতো নয়। তাই আর সাথে সৌজন্য বজায় রাখলে কোনো লাভ না হলেও ক্ষতি ঠিক হবে। নিজের জন্য 5টি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করতে আপনাকে প্রথমে এগিয়ে যেতে হবে ভাইয়া। চেষ্টা করে দেখুন ভাইয়া, দেখবেন আস্তে আস্তে ওহু এইভাবেই স্বাভাবিক হয়ে হচ্ছে আপনার সাথে। ইতিশানের দিকে কফির কাপ বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে অহনা। ইতিশান থেকে কোনো সাড়া না পেয়ে তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কফি নিচ্ছেন না যে? আমি কি কফি বানাতে বেশি দেরি করে ফেলেছি? মাথা নাড়িয়ে না বুঝিয়ে নিঃশব্দে অহনার হাত থেকে কফির মগটা নিয়ে নিল ইতিশান। অতিরিক্ত চিনি দিয়ে তৈরি কফির নামক চিনির শরবতে চুমুক দিয়ে অহনার দিকে তাকিয়ে মনে মনে সে শুধালো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, অর্থাৎ সময় ও স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। কথাটা 100-তে 100% সত্য। সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝা দেয়। মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন, আজ 40 দিন সম্পূর্ণ হয়েছে। বড় করে মিলাদ আয়োজন করে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। মিলাদে আমন্ত্রিত ছিলেন ওয়াসেনাতের মামারা ও মির্জাবাড়ির সকলেই। সারাদিনে সকল কাজকর্ম শেষে ওয়াসেনাতকে নিয়ে মির্জাবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য উদ্যত হলেন আলিয়া বেগম ও মির্জাবাড়ির সকলেই। কিন্তু বাদ সাধলেন ওয়াসেনাতের বড় চাচি ফরিনা। তিনি বললেন, সন্ধ্যা হয়ে গেছে আপা, আজ থেকে যান, কাল যাইন। ওয়াসানাতের রুমে তার কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরছিলেন আলিয়া বেগম। ওয়াসানাতের চাচি ফরিনার কথায় তার দিকে তাকান তিনি। আজ 40 দিন যাবৎ মৃত বোনের শ্বশুরবাড়িতে রয়েছেন তিনি, যার কারণে ইরাবতী বেগম রেগে আছেন আলিয়া বেগমের উপর। আজও যদি সকলের সাথে মির্জাস ম্যানশনে ফিরে না যান, তবে ইরাবতী বেগম কি বলবেন কে জানে। এমনিতে ওয়াসেনাতকে সব সময়ের জন্য মির্জাস ম্যানশনে থাকতে নিয়ে যাওয়া ইরাবতী বেগমের প্রতিক্রিয়া কিরূপ হবে কে জানে। আর যাই হোক, মা বাবা হারা ওয়াসেনাতকে যেন ইরাবতী বেগম কিংবা দ্বিতীয় বেগমের কোনো রকম অপমানের শিকার না হতে হয়, এই দোয়াই চলেছে তার। তপ্ত শ্বাস ফেলে আলিয়া বেগম বললেন, না, এখনই বেরোবো আমরা। নিজের সম্পূর্ণ কথা শেষ করতে পারলেন না আলিয়া বেগম। কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এলো ফরহাদ। নিজের মার দিকে তাকিয়ে তারা কণ্ঠে সে বলে। ফরহাদের নিজের মার সাথে কথা বলার ধরন দেখে হতভম্ব হয়ে গেলেন আলিয়া বেগম। হকচকিয়ে গিয়ে ফরিনা বেগম বলেন, আমার পোলার কথা কিছু মনে করবেন না আফা, ওই একটু এমনই। ধৈর্যহারা হয়ে রেগে বলে উঠে ফরহাদ। ভ্রুকুচকে আলিয়া বেগম বললেন, কি বলতে চাও তুমি? তো আলিয়া বেগমের দিকে এগিয়ে এলো ফরহাদ, বলল। কঠিন চোখে ফরহাদের দিকে তাকিয়ে আলিয়া বেগম বলেন, ফরহাদ প্রায় চিৎকার করে কথা বলছে, তার গলা স্বর রুমের বাইরেও শোনা যাচ্ছে। বাইরের রুমে বসেছিল ওয়াসানাতের চাচারা, মির্জাবাড়ির সকলে ও আলিয়া বেগমের ভাইয়ের পরিবার। তারা সকলেই ফরহাদের চিৎকারের শব্দে ওয়াসানাতের রুমের সামনে উপস্থিত হন। ইস্তিয়াক মির্জা বলেন, কি হচ্ছে এখানে আলিয়া?
এখানে কি হচ্ছে সে ঘটনা আলিয়া বেগম ব্যক্ত করতেই সকলে ফরহাদের দিকে তাকায়। ইশতিয়াক মির্জা ফরহাদের বাবার দিকে তাকিয়ে বলেন, আপনার ছেলের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওর সাহস কি করে হয় আলিয়ার সঙ্গে উঁচু গলায় কথা বলার? আমতা আমতা করে ফরহাদের বাবা বলেন। ফরহাদের বাবার কথার মাঝে ফোড়ন কাটলো ইতিশান। গম্ভীর কণ্ঠে সে বলল, দোষ যে করেছে মাফত তারই চাওয়া উচিত। কথাটা বলে ফরহাদের দিকে এগিয়ে গেল ইতিশান। কঠিন গলায় ফরহাদকে উদ্দেশ্য করে বলল, তুমি ভাবলে কি করে তোমার মতো 8 ফেল নেশাখোরের সঙ্গে আমার বোনকে বিয়ে দিবে? চোখ মুখ কুচকে বলল ফরহাদ। বাঁকা হেসে ইতিশান বলল, চোর তো কখনো স্বীকার করে না যে সে চোর, ঠিক তেমনি নেশাখোরও স্বীকার করে না যে সে নেশাখোর। তুমি কেমন তাই গ্রামের সবাই জানে ফরহাদ, ঝামেলা করো না। ফরহাদের তেরা তেরা কথায় এ পর্যায়ে রেগে গেল ইতিশান। রাগী কণ্ঠে বলল, আমরা কারা তা দেখাতে বাধ্য করো না ফরহাদ। ছেলে রেগে যাচ্ছে বুঝতে পেরে ইশতিয়াক মির্জার দিকে তাকালেন আলিয়া বেগম। আলিয়া বেগমের চোখের ইশারা বুঝতে পেরে গলা ঝেড়ে ইশতিয়াক মির্জা বললেন, থামো তোমরা, অযথা কথা না বাড়িয়ে অজনাথকে জিজ্ঞেস করলেই তো হয় ও কি এখানে থাকতে চায় নাকি আমাদের সাথে যেতে চায়। ইশতিয়াক মির্জার কথায় ওয়াসানাতের মামা অর্থাৎ আলিয়া বেগমের ভাই ওয়াসানাতের চাচারা সবাই সম্মতি জানালেন। ওয়াসানাতের চাচা চাচিরা কেউ মূলত চানই না যে ওয়াসানাতের সঙ্গে ফরহাদের বিয়ে হোক, কারণ ফরহাদ সম্পর্কে ওনারা ভালোভাবে অবগত। এমন কোনো বাজে স্বভাব নেই যা এই ছেলের মধ্যে নেই। ওয়াসানাতের বড় চাচা চাচি কত কষ্ট করেছে নিজেদের একমাত্র ছেলেকে ভালো করার, কিন্তু বরাবরই অসফল হয়ে এসেছে তারা। ওয়াসানার দিকে এগিয়ে গেলেন ইশতিয়াক মির্জা। রুমের বাইরে এক কোণে অহনার হাত ধরে দাঁড়িয়ে আছে সে। এতক্ষণ রুমে হওয়া সব কথাই শুনেছে। ইশতিয়াক মির্জা ওয়াসানাতের মাথায় হাত বুলিয়ে স্নেহময় কণ্ঠে বলেন, মা, তুমি কি এখানে তোমার চাচা চাচিদের সঙ্গে থাকতে চাও? মাথা নাড়িয়ে না বোঝালো ওয়াসানাত। ফরহাদ বাদে উপস্থিত সকলের মুখে হাসি ফুটে ওঠে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল ফরহাদ। ইশতিয়াক মির্জা পুনরায় বললেন, তবে কি তুমি আমাদের সঙ্গে যেতে চাও নাকি তোমার মামার সঙ্গে যেতে চাও? মাথা তুলে তাকিয়ে ক্ষীণ স্বরে ওয়াসানাত বলে, আমি আপনার সঙ্গে যেতে চাই খালু। হেসে আরো একবার ওয়াসানাতের মাথায় হাত বুলিয়ে দিলেন ইশতিয়াক মির্জা। ফরহাদ বলল, আরে বেটা কে রে তুই শালা? বিরক্তির সঙ্গে বিড়বিড় করে বলল আরিয়ান, যা তার পাশে থাকা সাফওয়ান বাদে কেউ শুনতে পেল না। আরিয়ান বলার ধরনে হাসি পেয়ে গেল সাফওয়ানে। সে গলা স্বর খাদে নামিয়ে বলল, সাহস থাকলে জোরে বল। দুষ্ট হেসে দাঁত কেলিয়ে আরিয়ান বলে, সাহস নেই তাই জোরে কথা বলবো না। ইশতিয়াক মির্জা সকলের দিকে তাকিয়ে বলে, অচেনাত আমাদের সঙ্গে যাবে, এটাই শেষ কথা, আর কোনো কথা যেন না হয়। তারপর আলিয়া বেগমের দিকে তাকিয়ে বলে। ফরহাদ চেঁচিয়ে ওঠে। ফরহাদকে তার সম্পূর্ণ কথা শেষ করতে দিলেন না ফরহাদের বাবা। সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ফরহাদের ডান গালে। সকলেই স্তব্ধ হয়ে গেল। গাল ধরে দাঁড়িয়ে রাগে কাঁপতে লাগলো ফরহাদ। ফরহাদের বাবা বলল, ফরহাদ জানে যে তার বাবা এক কথার মানুষ। যখন বলেছে আর কথা বললে তাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন দিবেই। তাই এখন আর কোনো কথা না বলে চুপ থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় ফরহাদ। কিন্তু ওয়াসানাতকে এভাবে ছেড়ে দিবে না সে। আজ খালার বাড়ি চলে যাচ্ছে যাক, তবে এক না একদিন ঠিকই এই বাড়িতে নিজের বউ করে নিয়ে আসবে সে ওয়াসানাতকে। এটা তার নিজের কাছে নিজের শপথ। ফরহাদের মা ফরিনা ফরহাদকে টেনে অন্য রুমে নিয়ে যেতে লাগলেন। ফরহাদও যেতে লাগলো। যেতে যেতে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ওয়াসানাতের দিকে তাকিয়ে এসে বলে, ওয়াসানাতকে মির্জা মেনশনে নিয়ে আসার আজকে 3 দিন হলো। মেয়েটা প্রায় সময় রুমেই থাকে। অহনা গিয়ে বসে থাকে তার সাথে, গল্প করে মন ভালো করার চেষ্টা করে তার। কিন্তু আজ মন ভালো করার মানুষটার যে নিজেরই মন ভালো নেই তা বেশ বুঝতে পারছে ওয়াসানাত। মন ভালো না থাকার কারণটা অবশ্য তার অজানা নয়। গতকাল কোনো একটা কাজে চট্টগ্রাম গেছে ইতিশান। 5 দিন থাকতে হবে সেখানে। ওয়াসানাত বলল, বড় ভাবি, আপনি কি বড় ভাইকে মিস করছেন? ওয়াসানাতের কথায় চমকে ওর দিকে তাকায় অহনা। এতক্ষণ যাবৎ মনে মনে নিজের অগোচরে ইতিশানের কথা ভেবে চলছিল সে। বিয়ের পরে প্রথম এত বেশি সময় ধরে তারা একে অপরের থেকে দূরে থাকছে। বেশি সময়, 5 দিনকে অনেক বেশি সময় না হয়তো, কিন্তু অহনার কাছে এই 5 দিনই 5 যুগের সমান লাগছে। ইতিশানের যাওয়ার ভালো করে 24 ঘন্টাও হয়নি, অথচ অহনার হৃদয় অস্থির হয়ে আছে তাকে এক পলক দেখার জন্য। মনে হচ্ছে কত জনম ধরে যেন সে দেখছে না ইতিশানকে। আচ্ছা, মানুষটাকে এত মিস কেন করছে সে? মন কেন বারবার ওই গানটাই গেয়ে উঠছে, বারে ইয়াদ আরে হে হো তুম, মিসিং মিসিং হো রাহা হে। ওয়াসানাতের ধাক্কায় ধ্যান ভাঙে অহনা। ওয়াসানাত বলল, কোথায় হারিয়ে গেলেন? কোথাও না। আকস্মিক নিচে লিভিং রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসায় অহনা ও ওয়াসানাত দুজনেই কৌতূহল চিত্তে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে লিভিং রুমে আসতেই দেখতে পায় এখানে সবাই রয়েছে। ইশতিয়াক মির্জা, ইরাক মির্জা,
আলিয়া বেগম, দ্বিতীয়া বেগম, ইরাবতী বেগম, সাফওয়ান, আরিয়া, এমনকি যে ইমতিয়াজ মির্জাকে নিজের রুমের বাইরে সহজে দেখাই যায়নি, তিনিও রুম থেকে বের হয়ে এসেছে। দ্বিতীয়া বেগম সাফওয়ানের দিকে তেড়ে গিয়ে বলে, তুমি কোন সাহসে আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলছো? সাফওয়ান বলল, আগে আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন ও কোন সাহসে নিজের ভার্সিটিতে আমাকে ওর বয়ফ্রেন্ড বলে বেরিয়েছে। হতভম্ব হয়ে গেল সকল। ইরাবতী বেগম বলে, কি বলছো এসব তুমি সাফওয়ান? আমি ঠিকই বলছি, আজকে ওর ভার্সিটিতে না গেলে তো বিষয়টা আমি জানতেই পারতাম না। তুমি কেন গিয়েছিল ওর ভার্সিটিতে? আরিয়া আমাকে ফোন করে ডেকেছিল, বলেছে ও নাকি অনেক বড় বিপদে ফেসে গিয়েছে, আমি না গেলে নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথাটিও এভাবে বলেছে যে বিশ্বাস না করে উপায় ছিল না আমার, কিন্তু ওর ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম না কোনো বিপদ হয়নি। ওকে ওর ফ্রেন্ডসরা ডেয়ার দিয়েছিল ভার্সিটিতে আমাকে ডেকে নিয়ে ভার্সিটির সকলের সামনে প্রপোজ করার। আর লাইক সিরিয়াসলি এই জন্য আরিয়া আমাকে ভার্সিটি যেতে বলেছিল। এত সাহস ও পায় কোথায়? তার উপর আবার আগে থেকেই ভার্সিটিতে আমাকে নিজের বয়ফ্রেন্ড বলে রেখেছিল ও। সাফওয়ানের কথা শুনে দ্বিতীয় বেগম বাদে বড়রা সবাই রাগে চোখে তাকায় আরিয়ার দিকে। আরিয়াকে দেখে মনে হচ্ছে না নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। দ্বিতীয় বেগম দাঁতে দাঁত চেপে বলল, এই ছেলে, আমি বিশ্বাস করি না তোমার কথা। আমার মেয়ে এমন কিছু করতেই পারে না। বিশ্বাস না হলে নিজের মেয়েকে জিজ্ঞেস করে দেখুন আপনি। বলে আরিয়ার দিকে এগিয়ে গিয়ে তার কাজ ঝাঁকিয়ে সাফওয়ান বলল, রাগ যেন ফেটে পড়ে আরিয়ার। এমনিতেই ভার্সিটিতে এক দফা সবার সামনে তার অপমান করেছে সাফওয়ান, আবার এখন বাড়ির সকলের সামনে অপমান করছে তাকে। আরিয়া মির্জাকে রাগে গজগজ করতে করতে চিৎকার করে বলে ওঠে আরিয়া, ও আমি তোমাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছি, প্রপোজ করেছি, তাই দোষ হয়ে গিয়েছে? আর তুমি যে নিজের ভাইয়ের হবু বউয়ের সাথে প্রেম করিয়ে বেরিয়েছো তা কিছু না? মুহূর্তেই মির্জাস ম্যানশনের লিভিং রুমের মধ্যে বজ্রপাত হলো যেন। আরিয়ার একটা কথায় মির্জাস ম্যানশনের লিভিং রুমে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেছে। সকলে বিস্মিত ও কৌতূহলী চোখে তাকিয়ে আছে আরিয়ার দিকে। কারো মুখে রা নেই। অহনার বুক ধরফর করছে। শক্ত করে আরিয়ার কাঁধ আঁকড়ে ধরে থাকা সাফওয়ানের হাতগুলো ঢিলে হয়ে এলো। এক ঝটকায় কাঁধের হাত থেকে সাফওয়ানের হাতগুলো সরিয়ে দিল আরিয়া। সাফওয়ানের চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। ভ্রু উঁচিয়ে আরিয়া বলল, কি হলো, চুপ করে আছো কেন তুমি? এতক্ষণ ধরে তো ভালোই চিৎকার করছিলে, এখন চুপ করে গেলে কেন? দ্বিতীয় বেগম একবার চোখ বুলিয়ে সকলকে দেখে নেন। সময় এবং সুযোগ উভয় আছে, আর সাফওয়ানকে অপদস্থ করার একটা মাধ্যমও ছাড় দিবেন না তিনি। চুপিসারে শাশুড়ি মায়ের পাশে গিয়ে দাঁড়ান, কণ্ঠে খাদে নামিয়ে বলে, ভাইয়ের হবু বউ বলতে আরিয়া কাকে বোঝালো মা? অহনা না তো? হায় হায়, কি সর্বনাশ কথা! স্তব্ধ মুখে দাঁড়িয়ে থাকা ইরাবতম এবার তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি ক্ষিপ্ত কণ্ঠে সাফওয়ানকে উদ্দেশ্য করে বলে, আরিয়া কি বলছে এসব? কাকে জড়িয়ে বলছে? ও যা বলছে তা কি সত্য? একটানা তিনটা প্রশ্ন করে থামলেন ইরাবতী বেগম, ইশতিয়াক মির্জা, ইমতিয়াজ মির্জা, ইরাক মির্জা ও আলেয়া বেগম। এবার আরিয়ার দিকে চোখ ফিরিয়ে নিয়ে সাফওয়ানের দিকে তাকান। তার উত্তর শুনতে তারা উৎসুক, কিন্তু সাফওয়ানের নির্লিপ্ততা হতাশ করলো তাদের। এক কোণে দাঁড়িয়ে থরথর করে ঘামছে আরিয়া। এরূপ বৃষ্টি পরিস্থিতি কখনো সৃষ্টি হবে সে কল্পনাও করেনি। অথচ আজ পরিবারের সকল গুরুজনদের সম্মুখে এহেন বৃষ্টি পরিস্থিতি তার বোনই সৃষ্টি করলো। তার উপর আবার ইতিশান বাড়ি নেই। সে থাকলে সবকিছু সামাল দিতে পারত, কিন্তু সে তো নেই। একেই বুঝি বলে মরার উপর খাড়ার ঘা। সাফওয়ান কোনো জবাব না দেওয়ায় তাকে পুনরায় প্রশ্ন করতে উদ্যত হন ইরাবতী বেগম, তবে সক্ষম হলেন না তিনি। সকলকে দ্বিতীয় দফা অবাক করে দিয়ে সজোরে আরিয়ার গালে চর বসিয়ে দেয় সাফওয়ান। তাল সামলাতে না পেরে আরিয়ানের উপর গিয়ে পড়ে আরিয়া। যদিও আরিয়ান আগলে নিল না তাকে, মনে মনে আরিয়াকে চর মারার জন্য সাফওয়ানকে সাব্বাসী দিল সে। নিজের চোখের সামনে নিজের মেয়েকে সাফওয়ানের হাতে চর খেতে দেখে গর্জে উঠলেন দ্বিতীয় বেগম, আমার সামনে তুমি আমার মেয়েকে মারলে? এত বড় স্পর্ধা তোমার! চট করে দ্বিতীয় বেগমের দিকে ঘুরে তাকায় সাফওয়ান। তার সারা শরীর কাঁপছে রাগে। ক্ষীণ স্বরে সে বলল, আপনার মেয়ের সাহস কি করে হয় আজে বাজে কথা বলার? চট করে দ্বিতীয় বেগমের দিকে ঘুরে তাকায় সাফওয়ান। তার সারা শরীরে রাগে কাঁপছে। ক্ষিপ্ত স্বরে সে বলল, সাফওয়ানকে এবার ক্ষিপ্ত স্বরে মুখে মুখে তর্ক করতে দেখে ও এত রেগে যেতে এর আগে কখনো দেখেনি কেউ। ছ্যাদ করে উঠলেন দ্বিতীয় বেগম। ইরাবতী বেগমকে বললেন, দেখছেন মা, কি বেয়াদব ছেলে! সাফওয়ানের চর খেয়ে হতভম্ব হয়ে গালে হাত রেখে দাঁড়িয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে আরিয়া। সে ভাবতেও পারেনি সাফওয়ান তাকে চর মেরে বসবে। দাঁতে দাঁত চেপে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে সে বলে, হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে মারে? আমাকে?
কোন সাহসে আমার গায়ে হাত তুলেছো তুমি? তোর গায়ে হাত তোলার জন্য আমার কোনো বিশেষ সাহসের প্রয়োজন নেই আরিয়া। সাফওয়ানের কথায় রাগের মাত্রা আরো বাড়ে আরিয়ার। উপস্থিত সকলের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের দাদু ইরাবতী বেগমের দিকে এগিয়ে গেল সে। তার মাথায় ভয়ঙ্কর রাগ চেপেছে। যার উপর রাগ চেপেছে তাকে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি না দিচ্ছে ততক্ষণ তার শান্তি নেই। সাফওয়ানের দিকে আঙ্গুল তাক করে দাদুর দিকে তাকিয়ে আরিয়া বলল, আমি সত্য কথা বলার অপরাধেও আমার গায়ে হাত তুলেছ? ওকে, কিছু বলবা না তুমি? আমি যা বলেছি একদম সত্য বলেছি দাদু। তারপর অহনার দিকে আঙ্গুল তাক করে বলল, এই মেয়ে যতটা সাধু সাজেও ততটা সাধু নয় দাদু। আজ তো কাল লাগেনিও। তুমিই বলো, যে মেয়ে ছোট ভাইয়ের সাথে প্রেম করে অথচ বিয়ে করে বড় ভাইকে, ওই মেয়ের চরিত্র কতটুকু ভালো। বড় ভাইয়ার বিয়ের রাতেই বড় ভাইয়া তোদের সম্পর্কে সব জানতে পেরেছিলেন, আর এই কারণে রাগে অত রাতে কোনো সিকিউরিটি ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। সবই মেয়ের দোষ দাদু। এই মেয়ের কারণেই সেদিন রাতে ভাইয়া মৃত্যুর মুখে পড়েছিল। ওয়াসানাত, ইশতিয়াক মির্জা, ইমতিয়াজ মির্জা, ইরাক মির্জা ও আলিয়া বেগমের মস্তিষ্ক শূন্য হয়ে এলো। সন্দেহের তীর সম্পূর্ণ অহনার দিকে থাকা সত্ত্বেও তারা মন দোয়া করে যাচ্ছিলেন এমনটা যেন না হয়। কিন্তু হায়, সত্য তো তারা চাইলেই পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয় বেগমের মুখে বাঁকা হাসি। তিনি তাকিয়ে আছেন ইরাবতী বেগমের দিকে, অপেক্ষা করছেন সেই সময়ে যখন ইরাবতী বেগম সপাটে চর বসিয়ে দিবেন সাফওয়ানের গালে। অহনার সাথে তার কোনো শত্রুতা নেই। এই মেয়েকে কেউ কিছু বলুক বা না বলুক তাতে তার কিচ্ছু যায় আসে না। তিনি তো কেবল চান সাফওয়ানকে মির্জাস ম্যানশন থেকে বের করে দিতে চিরজীবনের জন্য। তিনি চান মির্জা পরিবারের সকলের সাথে সাফওয়ানের সম্পর্ক শেষ হয়ে যাক, কেউ ওকে দু চোখে সহ্য করতে না পারো। আর সে সময় আর বেশি দূরে নেই, তা তিনি বেশ বুঝতে পারছেন। সাফওয়ানের মাথা ভনভন করছে, রাগে হাত পা অবশ হয়ে এসেছে তার। রাগে কারো হাত পা অবশ হয়ে আসে নাকি জানা নেই, কিন্তু সাফওয়ানের হচ্ছে। সে চেষ্টা করেই যাচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার, কিন্তু পারছে না। আরিয়ার দুঃসাহসিকতা দেখে তাকে ইচ্ছে মতো মারতে ইচ্ছে করছে সাফওয়ানের। আরিয়া অহনার চরিত্র নিয়ে কথা বলায় মাথায় রাগের আগুন জ্বলছে তার। চোখ বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড না পেরোতেই চোখ মেলে অহনার দিকে তাকালো সে। নিজের দু চোখ বন্ধ করে শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে আছে অহনা। শরীর কাঁপছে তার, বন্ধ চোখ গড়িয়ে বেয়ে পড়ছে নোনা জল। আকস্মিক সাফওয়ানের দিকে তেড়ে এসে তাকে মারতে উদ্যত হলেন ইরাবতী বেগম। তরিত আলিয়া বেগম এসে পেছন থেকে জাপটে ধরলেন তাকে। উদ্বিগ্ন চিত্তে বললেন, কোনো প্রমাণ ছাড়া যাচাই বাছাই না করে এত বড় ছেলের গায়ে হাত তুলবে না মা। দ্বিতীয় বেগম বললেন, আমার মেয়েকে যে মারলো। দ্বিতীয় বেগমকে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না আলিয়া বেগম। নিজেকে আলিয়া বেগমের কাছ থেকে ছাড়িয়ে নিলেন ইরাবতী বেগম। ধমকে উঠে বললেন, আমাকে বাধা দিলে কেন তুমি? আর কিসের প্রমাণের কথা বলছো? কোনো প্রমাণের দরকার নেই, আরিয়ার মুখের কথাই যথেষ্ট। ও তো আর এমনিই বানিয়ে বানিয়ে বলবে না। হাঁপিয়ে গেছেন তিনি। একটু থেমে চোখ ঘুরিয়ে অহনাকে দেখে নিয়ে আবার বললেন, ওকে তো আমি পরে দেখে নিব, আগে এই অমানুষটাকে শাস্তা করে নিই। কত বড় সাহস ওর! ইতিশান কত ভালোবাসে ওকে, আর ও বেইমান একটা, নিজের মায়ের মতোই শয়তান হয়েছে। খবরদার, অযথা আমার মাকে টেনে কথা বলবেন না। গর্জে উঠল সাফওয়ান। ভয়ের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল অহনার। মাথা ঘুরিয়ে দুপা পিছিয়ে যেতেই ওয়াসানাত আঁকড়ে ধরল তাকে। অহনাও আঁকড়ে ধরল নাতকে। বড় বড় শ্বাস ফেলে ওয়াসানাতের গায়ে ভর দিয়ে দাঁড়ালো সে। জলে ভর্তি ঝাপসা চোখে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাফওয়ানের দিকে তাকালো অহনা। অহনা দৃষ্টি অনুসরণ করে সাফওয়ানের দিকে তাকাতে বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওয়াসানাতের। দেখেছিস ইমতিয়াজ, কেমন বেয়াদব তোর ছেলে! আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। তোর বউ বাচ্চা দুটোই আস্ত শয়তান। ইরাবতী বেগমের কথায় তার দিকে শীতল চোখে তাকালেন ইমতিয়াজ মির্জা। মৃত মাকে শয়তান বলায় রাগের মাত্রা বাড়লো সাফওয়ানের। এতক্ষণ যাবৎ চুপচাপ সবার চিৎকার চেঁচামেচি দেখলো, এখন আর চুপ রইলেন না ইশতিয়াক মির্জা। গম্ভীর কণ্ঠে বললেন, থামো সবাই, শান্ত হও, কেউ কোনো কথা বলবে না। ইরাবতী বেগম কিছু বলতে উদ্যত হলেও তাকে থামিয়ে দিলেন ইশতিয়াক মির্জা। আমি সবাইকে থামতে বলেছি মা। তারপর ওয়াসানাতের দিকে তাকিয়ে বললেন, অস্নেহাত মা, তোমার বড় ভাবিকে তার রুমে নিয়ে যাও। কোথাও যাবে না এই মেয়ে। ওদের দুজনের বিচার না হওয়া পর্যন্ত এক পাও এখান থেকে নড়বে না ওরা। মেয়েটা অসুস্থ, ওর সঙ্গে এরকম আচরণ
করবেন না মা। আর কিসের বিচারের কথা বলছেন আপনি? আমি, আপনি, আমরা কেউই ওর বিচার করার অধিকার রাখি না। এই অধিকার একমাত্র তিশানের রয়েছে। আর আরিয়াত তো বললই, তিশান সব জানে। সব জেনেও তিশানের যদি অহনার সাথে সংসার করতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা আপত্তি করার কে? যেখানে যার সংসার তারই কোনো আপত্তি নেই, সেখানে আমাদের এত চিৎকার চেঁচামেচি করা বোকামি মা।